আসসালামু আলাইকুম। আমাদের আন্দোলন কি আসলে থেমে গেল, বা আমাদের আন্দোলন কি শেষ, বা যে আন্দোলনের জন্য আমরা লড়তেছি বা লড়ছি, এটার আসলে ফলাফলটা কি হবে বা এটার ফিউচারটা কি, এটা অনেকেরই প্রশ্ন আমাদের। হ্যাঁ, আমি খুব সংক্ষেপে ইতিহাস থেকে ধরেন না, আমরা তো ইতিহাসের যে একটা মানে মানে একাল সেকাল বলি না, সেকাল একাল যে একটা প্যাটার্ন ঘুরে আসে, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি চেষ্টা করবো আমার কিছু নিজের বিষয়গুলো তুলে ধরার জন্য। যেমন ধরেন, আমরা জানি আমাদের দেশের 52 থেকে শুরু করে আজকে পর্যন্ত, এটা আমাদের একটা জানা জানা বলতে আমরা বই থেকে আমাদের বাংলাদেশের ইতিহাস জানি। 52তে আমরা ভাষার জন্য লড়ছি, 69 গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে 71-এর মুক্তিযুদ্ধ, এই স্বৈরশাসনের স্বাদ, বা তারপরে এখন এই আরেক স্বৈরশাসক। তো এর ভিতরে ধরেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্ট যারা ইয়াং জেনারেশন, এদের কিন্তু বিশাল একটা অবদান। আপনি দেখেন, রুটটা যদি চিন্তা করেন, মেইন যে পয়েন্টটা, এখানে স্টুডেন্টদেরই সব থেকে বড় একটা অবদান। এবং স্টুডেন্টরাই সমস্ত জায়গাতে, আর এটা সেন্টার পয়েন্ট আমরা যদি নর্মালি ভাবি, ধরেন ঢাকা ইউনিভার্সিটি আর কি। সো ওখান থেকে শুরু হয়, এবং ইয়াং জেনারেশন সকল ক্ষেত্রেই তাদের অবদানটা সব থেকে বেশি। এখন আপনি কাম টু দ্য পয়েন্ট, ধরেন একটা স্বৈরশাসক কি আসলেই কতটা সময় নেয় বা যায় আমাদের দেশে। ধরেন 71-এর পর থেকে 4 বছর শেখ মুজিবুর রহমান দেশ চালাইছে। এর ভিতরে উনি বাকশাল কায়েম করছে, সাম এক ওয়ান কাইন্ডস অফ, ধরেন এটা কি বলা যায়, স্বৈরশাসন। এবং ওনার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন সংগ্রাম, এবং 74 দেশে দুর্ভিক্ষ হয়েছে, এটা তো আমরা অনেকেই জানি। এই দুর্ভিক্ষ সহ বা দেশের যেই সিচুয়েশন খুব খারাপ ছিল, মানুষের আন্দোলন হয়তো, জেল জরিমানা অনেক কিছু, এবং বাকশাল কায়েম করে একদলীয় যে শাসন ব্যবস্থা, ডিকটেটরশিপ যাই হোক, এটার জন্য উনি চেষ্টা করছিল। সো ইভেন তখন মানুষের ভিতরে মানুষ ফুসা উঠছে এবং জায়গা উঠছে, এবং আন্দোলন প্রতিবাদ ধর পাকড় চলতেই ছিল। এবং 1975-এ কী হয়েছে, সামহাও সেনাবাহিনীদের সেনাবাহিনীদের যে কোর মাধ্যমে সেনাবাহিনীরা ওনাকে সপরিবারে, সেনা সদস্যদের দ্বারা কূপ হয়ে ওনাকে হত্যা করা হয়। যাই হোক, সো ওই একটা টার্ম গেল, একটা পিরিয়ড। এবং ধরেন আসেন 90-এর এরশাদ স্বৈরশাসক জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রায় 4 বছর, 7 বছর, 83 থেকে 90 পর্যন্ত এরশাদের শাসনামল ছিল। সো সেনাবাহিনীর মাধ্যমে তিনি তাও ছিল। এবং এরশাদের বিরুদ্ধে মূলত আন্দোলনটা শুরু হয়েছে 87 থেকে। আমরা তো সবাই নূর হোসেনের নাম জানি, ওই যে যার পিছিয়ে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, যেটার জন্য এখনো আমরা এই স্বৈরশাসনের আমলে, স্বৈরশাসকের আমলে করতেছি বা আমরা লড়তেছি যার জন্য। তখন কিন্তু এরকমই ছিল। তখন ওই যে নূর হোসেন, এই নূর হোসেন এরকম পিছনে লেখা, এবং সামনে ওনার এরকম ছিল, উনি হাঁটতে প্রতিবাদ করছে, রাস্তায় নামছে, এবং ওনাকে গুলি করে হত্যা করা হয়। তার তখন থেকেই আন্দোলন পুরোপুরি, তখন দমন পীড়ন ছিল, বাট এরকম হত্যাযোগ্য ছিল না। ইতিহাসের ভয়াবহ সব থেকে নৃশংস হত্যাযোগ্য চালাইছে 71 ছাড়া এইটা এইটা আমি 2024-এ, এটা আনবিলিভেবল, আনএক্সপেক্টেড। যাই হোক, সো ধরেন তখন 87 থেকে শুরু হয়েছে 90 এরশাদের পতনে। সাডেনলি কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায় না, হঠাৎই হয়ে যায় না এরশাদের পতনটা। 3 বছর, ওখানে দেখেন 4 বছর, যে বাকশালের পরে 4 বছর, এখানে এরশাদেরটা 3 বছর লাগছে সময়। তাও 7 বছর বা 4-5 বছর ক্ষমতা থাকার পরে একটা লং টার্ম একটা জার্নিতে যায় একটা সময় এই স্বৈরশাসকের পতন হয়েছে। এবং ইনশাল্লাহ আমিও বিশ্বাস করি, এবং ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, ধরেন মুসলিনি অথবা অ্যাডলফ হিটলার, আমরা যাই হোক হিটলারের কথা জানি, যে তারও একটা সময় পতন হয়েছে। এবং এটা গণ অভ্যুত্থান, একটা বড় ধরনের একটা জাগরণ দরকার, এখানে মানুষের একাত্মতা পোষণ দরকার, সমস্ত শ্রেণীর মানুষগুলা। এবং আমাদের এখন যে স্বৈরশাসক আছেন, উনি একটা দীর্ঘ সময় এই দেশটারে শাসন করতেছেন, অনির্বাচিত স্বৈরশাসক। যাই হোক, তো ভাবেন ওরা 4-5 বছর ক্ষমতায় থাইকা, বা 4-5 বছর এরশাদ বা শেখ মুজিবুর রহমানের আমলে, তাই যদি এরকম করে, আর উনি আজকে প্রায় প্রায় 15, 16, 17 বছর, বা যাই হোক এই সময়টা ক্ষমতায় আছেন। তো আপনি ভাবেন, উনি ওনার আন্ডারে যেই পাঁচাটা, বা উনি ওনার আন্ডারে যে বাহিনী তৈরি করছে না, ক্যাডার বাহিনী বা যাই বলেন, তৈরি করছে না, কইরেই তো আজকে উনি গদিতে এইভাবে বসছে। এই স্বৈরশাসককে দমাইতে হইলে আপনাকে ওই রকম একটা
মানে মেন্টালিটি ফিজিক্যালি একটা প্রিপারেশন নিতে হবে এবং একটা জনমত তৈরি করতে হবে, এরকম একটা বড় অভ্যুত্থান দরকার হবো। ওই আমলই 2-4 বছর শাসন করে যদি মানে এতটা সময় 3-4 বছর লাগে গেছে, তাহলে এই স্বৈরশাসককে দমা মানে এতটাই যদি সহজ হতো তাহলে তো হয়েই যেত। এই জন্য আমাদের কী করতে হবে, বুঝতে হবে যে বিষয়টা আসলে একটা স্বৈরশাসককে এত সহজে দমানো সম্ভব না। ইতিহাস অনুযায়ী যদি আমরা এই দেখেন, আমি আপনাদেরকে বললাম এতক্ষণে, ভাবেন। সো আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। যদি ধরেন আপনি যখন একজনের বিরুদ্ধে লড়তেছেন, কারো বিরুদ্ধে, আপনি যদি ভেঙে পড়েন, তখন এটা আপনি আপনার দুর্বলতা আপনার শত্রুর সামনে প্রকাশ করলেন। এইটা কখনই করা যাবে, তখন আপনার স্বৈরশাসক ভাববে যে না, আমি এদেরকে দুর্বল করতে পারছি। কান্নাকাটি এগুলো করে কোনো লাভ নেই। এই মানে পলিটিক্যালটা মানে এই এই কী বলে, এই প্ল্যাটফর্মটা না অনেক স্ট্রং থাকতে হবে আপনাকে, বিশেষ করে মানসিকভাবে। আপনাকে ভেঙে পড়লে চলবে না। এবং আমি বিশেষ করি আন্দোলনটা অনেক সামনে তো যাবে, মানে এখন আমাদের যে আন্দোলনটা, বাংলাদেশের যে পরিস্থিতিটা যেখানে আসছে, পিছনে যাওয়ার সময় না, মানে সুযোগই নাই কোনো। আমি আপনাকে বললাম তো, আমি আমার এক্সপিরিয়েন্স যতটুকু খুবই সূক্ষ্ম এবং খুবই ছোটো, বাট আমি ইতিহাস পড়ে যতটুকু জানি বা সিস্টেমটা যেভাবে আসছে, এর জন্য অনেক বড় একটা দায় দিতে হবে এবং এগুলোর বিচার হবে ইনশাল্লাহ একদিন। প্রবাসী ভাইদের প্রতি আমার একটাই আবেদন, আপনারা রেমিটেন্সটা পাঠাবেন না, কারণ ওরা আপনার টাকা দিয়ে রেমিটেন্স কিনা। বাংলাদেশের সব থেকে বড় একটা টাকা হলো রেমিটেন্সের টাকা, যেটা দেওয়া ওরা গুলি কিনা, ওইটাই আপনার ভাই বা আমার ভাই আমাদের ভাইদেরকে মারছে বা মারতেছে। তো আপনারা বাংলাদেশে টাকা যদি না পাঠান, 1 মাস না 2 মাস না পাঠালে আপনার ফ্যামিলি না খেয়ে মারবো না। দরকার হলে পাশের বাসার লোকটা তাকে সাহায্য করবে, দেখবে, কিন্তু না খেয়ে মারবো না। আপনি ব্যাংকে কোনো টাকা পাঠান, দরকার হলে অন্য কোনো মাধ্যমে পাঠান, সেটা আপনার ইচ্ছা, কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে, যারা বাংলাদেশে আছেন, আপনাদের প্রতি স্টুডেন্ট ভাইরা বা যারা আমার ভিডিও দেখেন, যেইভাবেই হোক দেখবেন, যারা আমরা বিদেশে যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা বলার চেষ্টা করি কম বেশি, বা যেভাবে দেখেন যেখানে, আপনারা সবাই দেখবেন একটা কথা বলে, এখন দেশে আপনারা পোস্ট না করা এটা উত্তম। যারা দেশে আছেন, আমি যতটুকু শুনছি যে গোয়েন্দা বাহিনীর লোক রাস্তাঘাটে ধরে মানে চেক করে, যারা ফোনে এরকম ভিডিও পায় তাদেরকে ধরে নিয়ে যায়। সো যারা দেশে আছেন আপনাদের উচিত এগুলা না করা, আপাতত ভিডিও না রাখা। আর যদি বেশি হয় তাহলে এটা আপনি আমাকে বা আপনার পরিচয় যাকে বা যাকে আপনি চান তাকে সেন্ড করে দিতে পারেন। এবং এটা এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যদি আপনি জানাতে চান, ইউনাইটেড নেশন আছে, অথবা ধরেন ইউএসএ বা আরও যারা হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যারা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, ওখানে তাদের ইমেল অ্যাড্রেসগুলোতে সেন্ড করে দিতে পারেন। আমি আশা করবো আপনারা আপনাদের এই আন্দোলনটা চালিয়ে যাবেন এবং আমরা আমাদের দিক থেকে যথাসম্ভব যেখান থেকে যেভাবে পারি এই মুভমেন্টকে আমরা ইনশাল্লাহ সামনের দিকে নিয়ে যাবো। এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে, এর স্বৈরশাসকের অবসান ইনশাল্লাহ হবে, খুব শীঘ্রই হবে। এত সোজা না। উনি আজকে প্রায় অনেকটা সময় আছেন, তো ওনার জায়গাটা ওই রকম। উনি আশপাশের মানুষগুলা, ওনার যেই পাঁচাটা দালালগুলারে বা বাহিনীগুলারে, এই কাপুরুষ বাহিনী, আমাদের দেশের যে সেনাবাহিনী নিয়ে একসময় গর্ব করতাম, এদেরকে বা আরও অন্যান্য যে বাহিনী আছে ওগুলোর কথা তো বইলা লাভ নেই, এগুলারে নিয়ে এভাবেই বসছে। সো ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। ইনশাল্লাহ আমরা জয়ী হব, জাস্ট সময়ের ব্যাপার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।